গতকালকে সকালে এসে বসে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তেল পাই নাই। কিছু গাড়ি পাইছে, কিছু গাড়ি তেল পাই নাই। সীমাবদ্ধতা করে দিয়েছে, 300 টাকার বেশি তেল নেওয়া যাবে না। আমি পাইনি, আমি ওনাকে যতটুকু যাওয়া সম্ভব উনি বলছে সর্বোচ্চ 1000 পর্যন্ত যাওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না। রাজধানীর পাম্পগুলোর কোনোটি বন্ধ, কোনোটিতে সীমিত পরিমাণ তেল বিক্রি। মজুদ শেষের আগে দেশে আসবে নতুন উৎসের জ্বালানি, সংসদে জানালেন মন্ত্রী। এই সরকার বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তেল সংগ্রহ করে এনে আমরা তেল দিচ্ছি। চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। এক লাফে এলপিজির দাম বাড়ল 29%। ছোট সিলিন্ডারের দাম 1728 টাকা নির্ধারণ, গাড়ির অটো গ্যাস 80 টাকা লিটার। হুট করে বাড়াটা আসলে অস্বাভাবিক হয়ে গেছে। এটা দেশের যে অবস্থা, এই অবস্থা থেকে আমি মনে করি একসাথে এইভাবে বৃদ্ধি করাটা ঠিক হয় না। মোয়াকালি যাইতে বহার হামে সমস্যা, পরে মেডিকেল আইসি, এখন আমার পুরো শরীর ব্যথা আর জ্বর, আমি হাঁটতে পারি না। আরও প্রাণঘাতী হয়ে উঠছে হাম। বেডের অভাবে হাসপাতালের বারান্দাতেও চলছে চিকিৎসা। আশার আলো দেখাচ্ছে আইসিটি ডিআরবির বাবল সিপ্যাপ প্রক্রিয়া। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় প্রায় 1.5 লাখ স্বেচ্ছাসেবক নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর। পূজা উদযাপন পরিষদ নেতাদের সাথে বৈঠক। পলাতক থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা চিঠি পাঠানো আদালত অবমাননার শামিল বললেন চিফ প্রসিকিউটর। ছাত্রদল নেতা ওয়াসিম হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের অপেক্ষা। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করা নিয়ে চোর পুলিশ খেলা। অভিযানের আগে ফাঁকা ফুটপাত, চলে গেলেই আগের চেহারা। রাখতে পারবেন না, এদিকে বাইরে রাখতে, ভিতরে রাখতে সময় দেন। খালি ওটা ভাঙ্গে চিরালে সব ওটা এলায় হার্ডেলসন ট্রাই করে যাচ্ছি যাতে মেডিকেল কেন্দ্রিক আমার এলাকাটা এই রাস্তার উপর যাতে এই অব্যবস্থাপনা না থাকে। আইআরজিসির মিসাইল সেন্টারে ইসরায়েলের হামলা। চুক্তি না করলে প্রস্তর যুগে পাঠানোর হুমকি ট্রাম্পের। ভাষণ শেষ হতে না হতেই ছুটল ইরানের মিসাইল। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সরকার বলছে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, তবে বাস্তব চিত্র ভিন্ন। রাজধানীর বিভিন্ন পাম্পে সকাল থেকে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়ি চালকদের। কোথাও মিলছে, আবার কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষাতেও চাহিদা মতো তেল মিলছে না। প্যানিং, বাইং ও মজুদের কারণে কৃত্রিম সংকট, দাবি জ্বালানি বিভাগের। সরকারের নানা পদক্ষেপের পরেও কাটছে না জ্বালানি তেলের সংকট। রাজধানীতে সরজমিন অনেক পাম্পে গিয়ে তেলের সংকট দেখা গেছে। ভোর থেকেই তেলের আশায় লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল আর ব্যক্তিগত গাড়ির চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও নিশ্চয়তা নেই কখন মিলবে তেল। আমাদের এখানে সীমাবদ্ধতা করে দিয়েছে, 300 টাকার বেশি তেল নেওয়া যাবে না। আবার বাইন্ডিংস আছে এতটা থেকে এতটা। তেল আসার পর কিছুটা স্বস্তি ফিরলেও ক্ষোভ আর আক্ষেপ ঝরে অনেকের কণ্ঠে। আসলে অনেকক্ষণ লাইনে রোদ্রের ভেতরে খুব কষ্ট করে এসে যে এখন তেলটা ফুল পাচ্ছি, আসলেই মনের কাছে খুবই ভালো লাগতেছে। আমি পাইনি, আমি ওনাকে যতটুকু যাওয়া সম্ভব উনি বলছে সর্বোচ্চ 1000 পর্যন্ত যাওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না। লাইনে দাঁড়ানো থাকতেও সমস্যা নাই, তেলটা পাওয়ার পর একটু ভালো লাগে আর কি। রাজধানীর আব্দুল্লাহপুর সহ বিভিন্ন এলাকায় এক পাম্প থেকে আরেক পাম্প ঘুরেও অনেক স্থানে তেল মেলেনি। 9টা সাড়ে 9টা থেকে আসে বসে রয়েছি, এখন প্রায় 3টার কাছাকাছি বাজে। এখন আমাদের গাড়ি আগাচ্ছেই না কোনো। গতকালকে সকালে এসে বসে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তেল পাই নাই। কিছু গাড়ি পাইছে, কিছু গাড়ি তেল পাই নাই। আজকে ভোর 6টা থেকে বসে আছি, এখন পর্যন্ত আমি অল্প গাড়ি সামনে আছে আমার, তারপরেও মনে হচ্ছে না অত সহজে তেল পাবো। অতিরিক্ত গরম, যে এখানে এত মানুষের যে কষ্টটা, তা ওনারা তো বুঝতেছে না। যে ডিপো থেকে তেল আসে ওনারা বুঝতেছে না, বা আমাদের যে সরকার আছে ওনারা বুঝতেছে না। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব বলছে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তিনি দাবি করেন প্যানিক বাইং ও অবৈধ মজুতের কারণেই বাজারে সাময়িক প্রভাব পড়ছে।
আমরা গত বছর যা সরবরাহ করছি এই বছরও তাই সরবরাহ করছি। এখন পেট্রোল পাম্প মাঝে মাঝে বন্ধ থাকছে, এটা আমিও দেখছি, কিন্তু এটা আসলে আপনারা জানেন যে মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলো সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। পরিস্থিতির অন্যায্য সুযোগ না নিতে সবার প্রতি আহ্বান জানান এই কর্মকর্তা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। বিদ্যমান তেলের মজুদ শেষ হওয়ার আগেই বিকল্প বিভিন্ন উৎস থেকে কেনা তেল দেশে আসবে বলে সংসদকে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। চাহিদা অনুযায়ী বর্তমানে দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি। চলতি সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের জন্য অন্যত্র বিদ্যুতের অতিরিক্ত ব্যবহার কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সংসদকে জানান মন্ত্রী। পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আজকে সিলেটের পাম্প বন্ধ হয়ে গিয়েছে। আমরা দেখছি যে রাস্তাতে লাইনের গাড়ির দীর্ঘ সারি, এবং আমরা বারবার করে দেখতে পাচ্ছি যে সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না, এবং কিন্তু দুঃখজনক বিষয় সরকার এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে। মন্ত্রী মহোদয় কি বলবেন যে কবে নাগাদ আমাদের যথেষ্ট পরিমাণ এই ক্রুড তেল আসবে, যেটা 65,000 ঘাটতি এবং রানিং, যেটা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি 1,80,000 দরকার, সেখানে মাত্র 60 থেকে 65,000 আসতেছে। বিরোধী দলের 2 সংসদ সদস্যের এমন প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, সংকটটা কৃত্রিম, মজুদ আর বিকল্প উৎস থেকে তেল কেনার বিষয়ে সংসদকে জানান তিনি। পৃথিবীতে একটা সমস্যা সৃষ্টি হয়েছে ইরান যুদ্ধকে কেন্দ্র করে, তারপরেও তারেক রহমানের নেতৃত্বে এই সরকার যে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তেল সংগ্রহ করে এনে আমরা তেল দিচ্ছি, এবং রিফাইনারি তো আমরা পারচেস করেছি, এটা রাস্তায় আছে, এটা শেষ হওয়ার আগেই চলে আসবে। আরো 2 সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। চলতি সেচ মৌসুমে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের নেয়া ব্যবস্থাপনাও সংসদে তুলে ধরেন তিনি। চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তবে গ্রীষ্মকালে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক জ্বালানির ঘাটতি, সঞ্চালন বিতরণ অবকাঠামোর সমবিদ্যতা এবং রক্ষণাবেক্ষণ, ঝড় বৃষ্টির কারণে মাঝে মাঝে কিছুটা বিভ্রাট ঘটে। এছাড়াও অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে 98টি উত্থাপন করা হয়েছে, 15টি সংশোধিত আকারে, 16টি অধ্যাদেশ আরও যাচাই বাছাই ও 4টি রহিত করার সুপারিশ করতে যাচ্ছে সংসদীয় বিশেষ কমিটি। বিদ্যুতের এই গ্যাসের আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। এক লাফে এলপিজির দাম বাড়ল 29%। বাসাবাড়ির 12 কেজির সিলিন্ডারের নতুন দাম এখন 1728 টাকা, আর গাড়ির জন্য ব্যবহৃত অটো গ্যাসের লিটার 80 টাকা। বিআরসি জানায়, এখন পর্যন্ত আমদানিতে কোনো সমস্যা না হলেও সৌদি সিপির সাথে সামঞ্জস্য রেখে বেসরকারি এলপির মূল্যহার বাড়াতে হয়েছে। বাজারে যেন নির্ধারিত দামেই এলপি গ্যাস মেলে তা নিশ্চিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনাও করছে বিআরসি। রাজধানীর রমনা পার্কের পাশে এই চা দোকানটি 50 মনির হোসেনের আয়ের একমাত্র ভরসা। প্রতি মাসে 12 কেজির অন্তত 3টি সিলিন্ডার লাগে তার, তাই এলপি গ্যাসের দাম বাড়লেই কপালে পড়ে দুশ্চিন্তার ভাঁজ। কেন বাড়াইলো তার বলতে পারবো না, কিন্তু আগে 1600 নিছে, এখন 1800 নেই পর্যন্ত। এই মনির হোসেনদের জন্য কোনো সুখবর আনতে পারেনি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি, কেননা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি বাড়ল এলপি গ্যাসের দাম। 387 টাকা বেড়ে 12 কেজির একটি সিলিন্ডার মূল্য এখন দাঁড়িয়েছে 1728 টাকায়। তবে ঘোষণার আগেই এই দাম বৃদ্ধির খবর চাউর হয়ে যায় চারদিকে। বাজারে যে সিলিন্ডার 1600 টাকায় মিলত, চলতি মাসের শুরু থেকেই তার দাম হাঁকা হয় 2000 টাকা পর্যন্ত। সকালবেলা দিচ্ছে 1600 টাকা, বিকেলবেলা বলছে যে দাম বাড়ছে, 1800 টাকার কম গ্যাস দেওয়া যাবে না, পরে 1800 টাকা করে রাখছে। আমরা ওই সময় 1550-1600 করে দিয়ে আসতেছিলাম, ওইখান থেকে কোম্পানি 450 টাকা বাড়াই ফেলেছে। সরকারি লেট করে, কিন্তু কোম্পানি লেট করে না, কোম্পানি আগে বাড়াই ফেলে। এদিকে এক লাফে অনেকটা বেড়েছে গাড়ির জ্বালানির জন্য ব্যবহৃত অটো গ্যাসের দামও। লিটার প্রতি প্রায় 18 টাকা বেড়ে বর্তমান দাম 79 টাকা 77 পয়সা। এমনিতে পাম্পে কিছুটা সংকট এলপি গ্যাসের, তার উপর এই দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ভোক্তারা। আমি এই রেটে জেনে পাম্পে আইছি, পাম্পে আসার পরে তো এই দাম জানলাম, তবে হুট করে বাড়াটা আসলে অস্বাভাবিক হয়ে গেছে। এটা বর্তমান যে সিচুয়েশন, দেশের যে অবস্থা, এই অবস্থা থেকে আমি মনে করি একসাথে এইভাবে বৃদ্ধি করাটা
ঠিক হয় নাই। হুট করে 18 টাকা বাড়ছে, এটা তো অনেক না। বিআরসি জানায় এখন পর্যন্ত আমদানিতে কোনো সংকট মোকাবেলা করেনি বাংলাদেশ। তবে মধ্যপ্রাচ্য ইস্যু, জাহাজ সংকট সহ বিভিন্ন কারণে প্রোপেন ও বিউটেনের দাম বাড়িয়েছে সৌদি প্রতিষ্ঠান আরামকো। সমন্বয় করতে গিয়ে দাম বাড়াতে হয়েছে বাংলাদেশকে। সৌদি কন্ট্রাক্ট প্রাইস ছিল $541.75, যেটি এই মাসে $782.50। অর্থাৎ সৌদি সিপি বেড়েছে $240.75। ফেব্রুয়ারি এবং মার্চ দেখে আমদানির পরিমাণ ভালো। এপ্রিল মাস নিয়ে যারা আমদানিকারক তারা একটু শঙ্কা প্রকাশ করেছেন আমাদের কাছে। বিইআরসি তথ্য মতে প্রতি মাসে গড়ে 1,30,000 টন এলপিজি আমদানি করা হয়। এর 80% বেশি ব্যবহার হয় রান্নাবান্নার কাজে। বাস্তবতা হলো সরকার যে দামেই নির্ধারণ করুক, বাজার থেকে অতিরিক্ত দামেই সিলিন্ডার কিনতে হয় ভোক্তাদের। বাজার মনিটরিংয়ের জন্য জ্বালানি মন্ত্রণালয়কে তাগিদ দেওয়ার কথা জানিয়েছে বিইআরসি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। প্রতিনিয়ত বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, ঘটছে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাও। স্বাস্থ্য অধিদপ্তর জানায় বুধবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছে 4 শিশু। সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছে 685। বাড়তি রোগীর চাপে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে অনেক শিশুর চিকিৎসা চলছে মেঝেতে। করোনার পর হামের টিকাদান কর্মসূচিতে ছেদ পড়ার কারণেই হঠাৎ করে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেছেন, ইউনিসেফের কাছ থেকে সংগ্রহ করা ভ্যাকসিন দিয়ে আগামী রোববার থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। হামের লক্ষণ নিয়ে 11 মাসের আব্দুল্লাহকে 8 দিন আগে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে আনা হয় পটুয়াখালী থেকে। আক্রান্তের পর শারীরিক জটিলতা বাড়তেই থাকে। শেষমেশ আর বাঁচানো গেল না আব্দুল্লাহকে। একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা পরিবারটি। কইছে মোয়াখালী যাইতো বহার হামের সমস্যা, পরে মেডিকেল আইছি, এখন আমার পুরো শরীর ব্যথা আর জ্বর, আমি হাঁটতে পারি না। সমাধান বা ভালো হয়েছে এটার কোনো নিশ্চয়তা আমরা পাইতেছি না, যে এই কারণে আমরা আজকে 9 দিন ধরে এখানে ভর্তি আছি। কিন্তু আমরা যদি এই যে বিচি উঠছে, এই বিচিগুলোর জন্য আমরা ভয় পাইতেছি। জ্বর আসছিল প্রথম, শরীরে রেশ বেরিয়েছে, এখন এখানে 3 দিন যাবত ভর্তি। জ্বর হালকা কিছু কমছে, আস্তে আস্তে একটু উন্নতির দিকে যাচ্ছে। আব্দুল্লাহর বয়সী হুমায়রাকেও আনা হয়েছে মাদারীপুর থেকে। ঈদের আগে এক দফা চিকেন পক্সে আক্রান্ত হয়। হামের উপসর্গ দেখার পর সেখানকার কয়েক হাসপাতাল ঘুরে আনা হয় ঢাকায়। হুমায়রার মতো সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি 81 জন, অথচ বেড আছে মাত্র 10টি। হামের জন্য যে বরাদ্দ 10টা বিছানা, সেইখানে আমার রুগী আছে 81টা। তো এই যে ব্যবস্থাপনাটা, এই সক্ষমতা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি। একই অবস্থা রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতালেও। এপ্রিল মাসের প্রথম 2 দিনেই হাম আক্রান্ত শিশু ভর্তি হয়েছে 17 জন। সব মিলিয়ে এই রোগে চিকিৎসাধীন 58 জন। আক্রান্তদের বেশিরভাগের বয়স 6 থেকে 9 মাস। জ্বর আসছে রাত্রে হঠাৎ করে, এরপরে শরীরে হালকা র্যাশ দেখছি, তখন বুঝি নাই, ভাবছিলাম র্যাশ উঠছে হয়তো। তারপরে দেখলাম যে আস্তে আস্তে বাড়তেছে, একদম মুখ থেকে শুরু করে পুরো শরীর ছড়ায় গেছে। দেন আজকে ডাক্তারের কাছে আসলাম, তো ডাক্তার দেখে বললো যে হাম হয়েছে। হ্যাঁ, আমাদের একটু ভয় কাজ করে ধরেছে যে একটা ছোট একটা মেয়ে, তোর গায়ে এখন যদি হাম হয়, এটা তো মানে খুব চিন্তার বিষয় আর কি। বৃহস্পতিবার সকালে হামের প্রাদুর্ভাব ও নিরাময় সংক্রামক কর্মশালা হয় এই হাসপাতালে, যাতে যোগ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। কর্মশালায় ICDDRB'র আবিষ্কৃত বাবল সিপ্যাপ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন চিকিৎসকরা। একটা হচ্ছে 9 মাসের ফার্স্ট ডোজ আর একটা হচ্ছে 15 মান্থের সেকেন্ড ডোজ। তো দেখা যাচ্ছে যে 93% চিলড্রেন সেকেন্ড ডোজ পাচ্ছে। এটা ইনিশিয়ালি মনে হয় যে 93% অনেক বেশি, বাট এটা কিন্তু সাফিশিয়েন্ট না। পরে শিশু হাসপাতালে হামের আলাদা ওয়ার্ড উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, হাম মোকাবেলায় সকল প্রকার প্রস্তুতি নিয়েছে সরকার। কোভিডকালীন সময়ে এই টিকাটার প্রচলন ছিল না, দিতে পারতো না, দেয় নাই। এই দুইটা কারণে নাম্বার অফ দ্য পিপল আনভ্যাকসিনেটেড বাইরে গেছে। টিকার অভাবে যেহেতু টোটাল জনগোষ্ঠীকে কভার করা যায় নাই, ওই রেঞ্জটাকে 6 মাস থেকে নিউ বেবি থেকে 10 বা 15 বছর পর্যন্ত এই গ্যাপটার ভিতরে মিজেলসের আক্রমণটা বেড়েছে। মিজেলসের আক্রমণ বাড়ার সাথে সাথে আমরা সরকারের পক্ষ থেকে আমাদের সীমিত সম্পদের ভিতরে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এটাকে মোকাবেলা করার জন্য। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় 4 জন সন্দেহভাজন হাম রোগীর মৃত্যু হয়েছে।
এই সময়ের মধ্যে সন্দেহভাজন আক্রান্তের খবর মিলেছে 685 জনের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় প্রায় 1.5 লাখ স্বেচ্ছাসেবক নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ভূমিকম্পের ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানান, উত্তর এবং দক্ষিণ সিটি মিলিয়ে রাজধানী ঢাকায় 445টি আশ্রয়কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পূজা উদযাপন পরিষদের নেতারাও। গোল করে থেমে যেতে সম্প্রতি একের পর এক ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ, যার বেশিরভাগের উৎপত্তিস্থল ছিল দেশের ভেতরে। বিশেষজ্ঞদের মতে 3টি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান হওয়ার কারণে উচ্চ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, বিশেষত রাজধানী ঢাকা। এমন পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় নানা উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন তিনি। ভূমিকম্প চলাকালীন বা ভূমিকম্প উদ্ধার কাজে কি কি ইকুইপমেন্ট রয়েছে তার একটা তালিকা উনি তৈরি করতে বলেছেন। আমরা ইতিমধ্যে বিভিন্ন সংস্থা, বিশেষ করে রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস এবং আনসার ভিডিপি মিলে আমরা 1,45,000 একটা খসড়া তালিকা ওনাদের কাছ থেকে পেয়েছি। সেটাকে আমরা এখন যাচাই করে আমরা এটাকে ট্রেনিংয়ের মধ্যে নিয়ে আসব। পরে পূজা উদযাপন পরিষদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে হিন্দু সম্প্রদায়ের নানা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান সংগঠনটির নেতারা। 5ই আগস্টের পরে আমাদের সম্প্রদায়ের যে সমস্ত লোকজনের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার এবং ফেসবুকে নানান রকম মিথ্যা প্রচারণার অভিযোগে যে সমস্ত হত্যাকাণ্ড, যে সমস্ত লুটপাট এবং ধ্বংসযজ্ঞ হয়েছে সেগুলোর বিচার চেয়েছি আমরা। উনিও বলেছেন এগুলোর পর্যায়ক্রমে বিচার করা হবে। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। দুপুরে গুলশানে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ একথা জানান। দাবি আদায়ে প্রয়োজনে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন জোট মুখপাত্র। বলেন, সরকার সংবিধান সংস্কার না করে শেখ হাসিনার পথে হাঁটছে। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। বুধবার জুলাই সনদ আদেশ বিষয়ে বিরোধী দলকে অবমূল্যায়ন ও মূল নোটিশ ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। পরে সংসদের সভাকক্ষে বৈঠক শেষে ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা বলেন, গণভোটে দেয়া জনগণের চূড়ান্ত অভিপ্রায়কে লঙ্ঘন করা হয়েছে। সংসদে সমাধান চাইলেও আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই। জাতির দেওয়া এই ম্যান্ডেটটাকে বেমালুম অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো। বৃহস্পতিবার বেলা 11:30টায় পরবর্তী করণীয় ঠিক করতে গুলশানে বৈঠকে বসে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট। বৈঠকে অংশ নেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সহ জোটের শীর্ষ নেতারা। প্রায় 2 ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে দুপুরে ব্রিফিং করেন জোটের মুখপাত্র হামিদুর রহমান আজাদ। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে 11 দলীয় ঐক্য। দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন জোটের মুখপাত্র। সরকার যদি দাবি পূরণ না করে, সংসদে সমাধান না করে, 11 দলের উদ্যোগে আগামী শনিবার ঢাকা রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। এরপরও যদি সরকার জনমতকে উপেক্ষা করে তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। সরকারি দলের মুলতবি প্রস্তাব ও জ্বালানি সংকট ইস্যুতেও সরকারের কঠোর সমালোচনা করেন হামিদুর রহমান আজাদ। বলেন, সংবিধান সংস্কার নিয়ে গড়িমসি করে শেখ হাসিনার পথেই হাঁটছে সরকার। জনস্বার্থ রক্ষায় রাজপথে আন্দোলন ছাড়া 11 দলের আর কোনো বিকল্প নেই। পঞ্চদশ সংশোধনী করে ফ্যাসিবাদী সরকার যেভাবে বাংলাদেশের সংবিধানে আবর্জনা তৈরি করেছে, স্বৈরাচার
তৈরি করার জন্য, কর্তৃত্ববাদ তৈরি করার জন্য যে রাস্তা ওপেন করে গেছে, সেই পথ ধরে শেখ হাসিনা যে সাংবিধানিক স্বৈরাচার হয়েছিল, আবার সেই পথে এই সরকার হাঁটছে। এটা ভুল পথ, সংবিধান সংশোধন নয়, সংস্কারই করতে হবে। গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী 7 এপ্রিল বৈঠক করে দীর্ঘমেয়াদী আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে 11 দলীয় জোট। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা বা তার নিয়োজিত কোনো সংস্থার কাছ থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন। তবে এই ঘটনায় কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিন ছাত্রদল নেতা ওয়াসিম হত্যায় তদন্ত প্রতিবেদন পেয়েছে প্রসিকিউশন। গেল 30 মার্চ লন্ডন ভিত্তিক একটি ল ফার্ম দিয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠান পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা। তোলেন রায়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। বিষয়টি গণমাধ্যমে এলে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর জানান, এই ধরনের চিঠি পাননি ট্রাইব্যুনালকে বিতর্কিত করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কর্মকাণ্ড করা হয়েছে, যা আদালত অবমাননাকর। এর সাথে কারো সম্পৃক্ততা পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। তিনি বা তার পক্ষে কেউ যদি কোনো কথা বলতে হয়, প্রথম শর্ত হচ্ছে তাকে সারেন্ডার করতে। এইগুলো করে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বিতর্কিতও করা যাবে না, কোনো কার্যক্রম বন্ধও করা যাবে না। এদিন জুলাই আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। ওয়াসিম হত্যা মামলার রিপোর্ট এর আগেই প্রস্তুত করা হয়েছিল, আমাদের কাছে জমাও দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এই রিপোর্টটি আবারও আমরা ইনভেস্টিগেটিং অফিসারের কাছে পাঠিয়েছিলাম। আমাদের কিছু কিছু কোয়েরি ছিল, সেগুলো দেখে আমাদেরকে রিপোর্টটি আবার ফ্রেশ দাখিল করার জন্য আমরা বলেছিলাম। রিপোর্টটি দাখিল হয়েছে এবং আমরা আশা করছি যে সম্ভবত 12 তারিখে এটা ডেট আছে, 12 তারিখে আমরা ফর্মাল চার্জ দাখিল করব। এদিকে জুলাই হত্যায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলা পুনর্তদন্তের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান নিয়ে যেন চলছে চোর পুলিশ খেলা। অভিযান শুরুর আগে ফাঁকা হয়ে যাচ্ছে ফুটপাত, পুলিশ চলে গেলেই আবার আগের পরিবেশ। বিষয়টি স্বীকারও করছে অভিযানের নেতৃত্ব দেয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ফুটপাত দখলমুক্ত রাখা কঠিন বলেও মেনে নিচ্ছেন তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান শুরুর আগেই যে যার মতো মালামাল নিয়ে সটকে পড়ছেন। ফুটপাত জুড়ে সবসময় গমগম করা দোকানপাটের বেশিরভাগই লাপাত্তা। যে দু একটি ভাসমান দোকানের কাঠামো মেলে তা হচ্ছে জব্দ। ফুটপাত দখল করে দোকান করায় জরিমানা করা হয় বেশ কয়েকজন দোকানিকে, আবার কাউকে কাউকে করা হয় সতর্ক। ব্যবস্থা করে দেখ, আমাদের ছেলে মেয়ে নিয়ে তো চলতে হবে, খাইতে হবে। এখন ভিড় রাখতে পারবেন না, এদিকে বাইরে রাখতে, ভিতরে রাখতে হার্ড অ্যান্ড সফট ট্রাই করে যাচ্ছি যাতে মেডিকেল কেন্দ্রিক আমার এলাকাটা এই রাস্তার উপর যাতে এই অব্যবস্থাপনা না থাকে। তবে অভিযান এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই আবারও আগের চিত্রে ফেরে সব ফুটপাত। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হকাররা দোকানের পসরা নিয়ে রাস্তার মাঝখানে শুরু করে দেন রমরমা বাণিজ্য। এমন অভিযানের সমালোচনা করেন ভুক্তভোগীরা। সময় দেন, খালি ওটা ভাঙ্গে চুরালে সব ওটা এলায়। এখানে অনেক কিছুরই প্রয়োজন, মেডিকেল তো, ওখানে আমরাও উসিলায় খাইতে আসি। অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতনরাও মেনে নিচ্ছেন এই বাস্তবতা, তুলে ধরেন নিজেদের সীমাবদ্ধতা। যাদের দোকান আছে তারা দোকানের মধ্যে থেকে ব্যবসা করবে, দোকানের বাইরে কোনো টেবিল, কোনো চুলা, এই টাইপের কোনো কিছু বাইরে এনে ব্যবসা তারা করতে পারবে না, ফুটপাত দখল করতে পারবে না। আমরা জরিমানা ছাড়া এখনো কারোর বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেইনি। ঢাকা শহরে যে কেউ এসে কলার দোকান, রুটির দোকান, ফ্লেক্সি লোড দিয়ে বসছে এবং ঢাকা শহরে এক্সিট এন্ট্রিটাও কন্ট্রোল করা প্রয়োজন আমি মনে করি, কারণ এটা ওভারবার্ডেন সিটি হয়ে গিয়েছে অলরেডি। গণবিজ্ঞপ্তি জারি করে ফুটপাত দখলমুক্ত করার এমন অভিযান আগামী 5 এপ্রিল পর্যন্ত চলবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন 10 জন। দুপুরে উপজেলার পাঁচানি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় এলাকার নিয়ন্ত্রণ ও পূর্বশত্রুতার জেরে পাঁচানি গ্রামের রাসেল ও শান্তিনগরের আব্দুল হামিদ গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান। এরই ধারাবাহিকতায় দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। আহত হয় অন্তত 10 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। যশোরে মসজিদের মাইকে গুজব ছড়িয়ে পুলিশের উপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সকাল 11টার দিকে কেশবপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় বুধবার গভীর রাতে কেশবপুরের হিজলডাঙ্গা গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় ওয়ারেন্টভুক্ত আসামি জাহাঙ্গীর আলম পুকুরে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় আসামির ভাই আলামিন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে ডাকাত আখ্যা দেন এবং দাবি করেন তার ভাইকে হত্যা করা হয়েছে। ঘোষণার পর 50 থেকে 60 জন পুলিশের উপর হামলা করে জাহাঙ্গীরকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় আহত হন 3 পুলিশ সদস্য। এই ঘটনায় বাকি জড়িতদের ধরতে অভিযান চলছে। আজকে সকাল 11:30টার দিকে ওই আসামিকে হ্যান্ডকাপ সহ আবার আমরা ধৃত করতে সক্ষম হই। এই আসামি এবং তার যে সমস্ত পরিবারের সদস্যরা পুলিশের উপর আক্রমণ করেছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন। সন্ত্রাস দমনে চট্টগ্রামে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে পুলিশ। চাঁদাবাজি ও মাদক বাণিজ্য বন্ধে জিরো টলারেন্সের কথা জানান সিএমপির নতুন কমিশনার। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে এবং যানজট ও ট্রাফিক অব্যবস্থাপনা দূর করতে বিশেষ পরিকল্পনা তুলে ধরেন তিনি। ভোটের আগে বিএনপির প্রার্থীর প্রচারণায় সশস্ত্র হামলা, সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যাকাণ্ডের পর থেকে উত্তপ্ত চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী হিসেবে পরিচিত ছোট সাজ্জাদ সহ অন্যান্য সন্ত্রাসীদের সশস্ত্র কর্মকাণ্ড বহুল আলোচিত। পাশাপাশি বেড়েছে ছিনতাই, চাঁদাবাজি, দখল বাণিজ্য। দায়িত্ব গ্রহণ করে প্রথম সংবাদ সম্মেলনে অপরাধ দমনে পরিকল্পনা তুলে ধরেন সিএমপির নতুন কমিশনার। মাদক বাণিজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলে জিরো টলারেন্সের কথা জানান। বলেন জড়িত পুলিশ সদস্যরাও ছাড় পাবে না। মাদক এবং চাঁদাবাজ আমাদের জিরো টলারেন্স। আমাদের এই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের শৈথিল্য, আমাদের পুলিশ সদস্যরও কোনো ধরনের শৈথিল্য আমরা বরদাস্ত করব না। এটাতে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালিত হবে। আমরা একটি ক্লাস প্রোগ্রাম নেব এবং এর মাধ্যমে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো নগরীকে অপরাধমুক্ত রাখার। বন্দরনগরীর সড়কে বিশৃঙ্খলা, ট্রাফিক অব্যবস্থাপনায় ভোগান্তি চরমে। আইন না মানার প্রবণতা সবার মধ্যে। চালক যাত্রীদের ভোগান্তি চরমে। এসব বিষয়েও পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন কমিশনার। নগরবাসীকে যানজটমুক্ত নগর জীবন উপহার দেওয়ার জন্য আমাদের ট্রাফিক ব্যবস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আমরা এটি অব্যাহত রাখব। ইনশাআল্লাহ চট্টগ্রাম নগরীকে আমরা একটি শান্তিপূর্ণ সেফ সিটি হিসাবে গড়ে তুলতে সক্ষম হব। বুধবার সিএমপির 34তম কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন উপপুলিশ মহাপরিদর্শক হাসান মোহাম্মদ শওকত আলী। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। হবিগঞ্জের মনতলায় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেল ভর্তি ট্রেনের লাইনচ্যুত 5টি ওয়াগন এবং একটি গার্ড ব্রেক উদ্ধার করা হয়েছে। এতে 18 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। বিকেল 4:15টার দিকে মেরামত কাজ শেষে ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনা কবলিত ওয়াগনগুলো সরিয়ে নিতে কাজ করছে কর্তৃপক্ষ। এর আগে বুধবার 9:15টার দিকে তেল ভর্তি ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করে শাহপুর এলাকায় পৌঁছলে 5টি ওয়াগন, একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। এ সময় ওয়াগনগুলো থেকে তেল পড়া শুরু হলে আশপাশের লোকজন তেল সংগ্রহ শুরু করে। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে লুটকৃত তেলের কিছু অংশ জব্দ করে। 5টি ওয়াগনে ছিল 2 লাখ লিটারের মতো ডিজেল, যার প্রায় 30% ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। বাড়ি যাইতেছি, হঠাৎ করে বিকট আওয়াজ, তখন আমরা এদিকে যাইতেছি, আটকা দেখি গাড়ি লাইনচ্যুত হয়ে গেছে।
এদিকে হাইলাইট হয়ে গেছে, এদিকটা গাড়িগুলো চলাচল রাস্তা এই মুহূর্তে যদি এটা ওদিকে পড়তো তাহলে তো অনেক লোক ক্ষয়ক্ষতি হলে অনেক লোক জীবন গেল। গতকাল 9টা থেকে আমরা উদ্ধার কাজের সাথে সম্পৃক্ততা আছি, এখন অবধি চলতেছে। আমি আশা করি এটা আজকের দিন তো পুরো দিন লেগে যাবে এবং কালকের দিনও লাগার সম্ভাবনা রয়েছে পুরোপুরি লাইন ক্লিয়ার হওয়ার জন্য। প্রতিটা ওয়াগনে আমাদের ধারণ ক্ষমতা হচ্ছে হলো 39,000 লিটার। তো আমরা আসলে কনফার্ম না যে কতটুকু ওয়েস্টেজ হয়েছে, তবে আমাদের ধারণা যে একটা দুটো ওয়াগন পুরোপুরি ঠিক আছে। তেলের বাজার ভিত্তিক মূল্য কাঠামো অনুসরণের পরামর্শ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। কৃষি এবং পরিবহন বাদে অন্যান্য খাতে ভর্তুকি তুলে দেয়া এবং জ্বালানি তেল কিনতে দীর্ঘমেয়াদী চুক্তি না করার পরামর্শ দিচ্ছেন তারা। এতে করে তেলের দাম 20% পর্যন্ত কমানো সম্ভব বলে মত তাদের। শাকিল হাসানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে টালমাটাল জ্বালানি তেলের বিশ্ববাজার, লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। এতে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশের মতো দেশগুলো। কয়েক সপ্তাহ ধরেই পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন বাড়াচ্ছে ভোগান্তি। সবার ধারণা ছিল যুদ্ধ পরিস্থিতিতে বাড়বে জ্বালানি তেলের দাম, কিন্তু সরকার ওই পথে হাঁটেনি। দাম স্থিতিশীল রাখার এই সিদ্ধান্তকে যৌক্তিক মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, জ্বালানি তেল বিক্রির মুনাফা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভর্তুকি হিসেবে দিতে পারে সরকার। এই মুহূর্তে সরকার আসলে তার মুনাফার অর্থ থেকেই জ্বালানি মন্ত্রণালয়কে টাকা দিচ্ছে, বাড়তি কোনো সুদযুক্ত বা গ্র্যান্ট এগুলো কিছু সরকার আসলে দিচ্ছেন না। এই অবস্থার সাময়িক মোকাবেলা করা, এই ফাঁকে দাম কমানোর যে সব কৌশল আমরা বলছি, ভোক্তারা বলছে, স্টেক হোল্ডাররা বলছে, অংশীজনেরা বলছে, সরকারকে সেই পথে হাঁটতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ ব্যবস্থাই ত্রুটিপূর্ণ। এটি সংশোধন করে বাজার ভিত্তিক করার পরামর্শ তাদের। সরকারকে মূল্য কমানোর জন্য গণশুনানি করার নির্দেশ দিতে হবে বিআরসি। সরকার মূল্যবৃদ্ধি না করে ঘাটতি কমাবে, ভর্তুকি কমাবে, সেটা লুণ্ঠনমূলক ব্যয় প্রতিরোধ করে। দেখেছি 15 থেকে 21% পর্যন্ত শুধু আপনি যদি আপনার এই বাজার ভিত্তিক মূল্য কাঠামোতে যান তাতেই সাশ্রয় সম্ভব। সেটাই কিন্তু সকল ভোক্তার জন্য উপকারে আসতে পারে। এর বাইরে আমরা মনে করি যে জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সাবসিডি বা ভর্তুকি তুলে নেওয়া দরকার। যুদ্ধ পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখার তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী জ্বালানি ক্রয় চুক্তি যৌক্তিক হবে না। দীর্ঘমেয়াদী জ্বালানি রূপান্তরের যে কৌশল, সে যেখানে নবায়নযোগ্য জ্বালানির দিকে ধীরে ধীরে শিফট করতে চায়, সেই শিফটিং প্রক্রিয়াটি বড়ভাবে বাধাগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞদের মত, জ্বালানি তেল কেনায় রিজার্ভের উপর যে চাপ পড়ে তা কাটাতে আন্তর্জাতিক সহায়তা প্রতিষ্ঠানের কাছ থেকে স্বল্প সুদে সরকার ঋণ নিতে পারে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। মূল্যস্ফীতি সহনীয় হয়নি, আশানুরূপ বাড়েনি উৎপাদন। দরকার বিনিয়োগ ও কর্মসংস্থান। অভ্যন্তরীণ আয় না বাড়ানো গেলে ব্যয় নির্বাহ করা কঠিন। সার্বিক দিক বিবেচনায় আসছে বাজেট। এরই মধ্যে শুরু হয়েছে বাজেট প্রণয়নের কাজ। অর্থ মন্ত্রণালয় এবং এনবিআর এ শুরু হয়েছে প্রস্তুতি। বাজেটে দরিদ্র মানুষকে স্বস্তি দিতে উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছে নতুন সরকার। একই সাথে বিনিয়োগ বান্ধব কর নীতি গ্রহণেও থাকবে বাড়তি গুরুত্ব। আগের বছরের 6 মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে বাজেট বাস্তবায়ন বেড়েছে 4%। তবে উন্নয়ন ব্যয়ের তুলনায় বেতন ভাতা, ভর্তুকি, ঋণ পরিশোধ সহ পরিচালন খাতেই বেশি ব্যয় হয়েছে অর্থ। চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর এই 6 মাসে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে 36,500 কোটি টাকা। ঋণ পরিশোধে যাচ্ছে বড় অঙ্কের অর্থ। নানামুখী টানাপোড়েনের মধ্যে নতুন বছরের বাজেটের কাজ শুরু করেছে সরকার। গুরুত্ব পাচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, প্রবৃদ্ধি অর্থাৎ উৎপাদন বৃদ্ধি করাতেও থাকবে নজর। চলতি অর্থ বছরের বাজেটে এই দুই সূচকে যে লক্ষ্য নির্ধারণ হয় তা অর্জনে সুখবর নেই। মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে উচ্চ পর্যায়ে রয়ে গেছে এবং মূল্যস্ফীতির কারণে কিন্তু বিশেষ করে স্বল্প আয় এবং দরিদ্র জনগোষ্ঠী নিষ্পেষিত। বিনিয়োগ যদি আকৃষ্ট না করতে পারি, দেশীয় এবং বিদেশি দুটোকেই যদি আকৃষ্ট না করতে পারি, তাহলে কিন্তু আমাদের উৎপাদন বাড়বে না, প্রবৃদ্ধি বাড়বে না এবং কর্মসংস্থানও সৃষ্টি হবে না।
বাজেটে গুরুত্ব পাবে নতুন সরকারের নির্বাচনী ইস্তেহারে দেয়া প্রতিশ্রুতি। 1 কোটি কর্মসংস্থান, $1 ট্রিলিয়ন অর্থনীতি তৈরি, ফ্যামিলি হেলথ এবং কৃষক কার্ড সহ জনবান্ধব অঙ্গীকার পূরণে থাকবে গুরুত্ব। 18 মাসের মধ্যে নতুন করে 1 কোটি কর্মসংস্থান তৈরি করতে চাই। 1 কোটির অর্ধেকও যদি হয়, যদি 50 লাখও যদি কর্মসংস্থান নতুন করে তৈরি করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বিনিয়োগটা বাড়তে হবে। বিনিয়োগটা হতে হবে হচ্ছে কর্মসংস্থান বান্ধব। $1 ট্রিলিয়ন নিয়ে যেতে গেলে কিন্তু আমাদের প্রবৃদ্ধির হার হতে হবে প্রায় 8%, মানে প্রতি বছর প্রায় 8% করে প্রবৃদ্ধি হতে হবে। এই মুহূর্তে আছে হচ্ছে 3.69%। নাজুক অবস্থায় রয়েছে আর্থিক খাত। অভ্যন্তরীণ আয়ে তেমন সুখবর নেই। অর্থ বছরের 6 মাসে লক্ষ্যের তুলনায় রাজস্ব আদায় কম হয়েছে 60,000 কোটি টাকা। বিশাল ব্যয়ের চাপ সামাল দিতে নতুন বাজেটে দিক নির্দেশনা দরকার। আর্থিক খাত যদি সক্ষম না হয় তাহলে কিন্তু বিনিয়োগ বলেন বা ঋণ প্রবাহ বলেন, বেসরকারি খাতে উৎপাদন বলেন, কোনোখানেই কিন্তু সফলতা আসবে না। এই বিপুল পরিমাণে অর্থ আনার জন্যে বা রাজস্ব সংগ্রহের জন্যে যে ধরনের এই রাজস্ব বোর্ড প্রয়োজন, যেটা আসলে 2 ভাগ করে দেওয়া হলো এবং অস্থিরতা আমরা দেখতে পেলাম, এখনো পর্যন্ত পুনর্গঠনের কাজ কিন্তু কিছুই হয়নি। তো সেগুলা করে আসলে এই যে পুরো বাজেটটা তৈরি করা এবং বাস্তবায়ন করা, তো সেগুলো কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় অর্থনীতিতে তৈরি হয়েছে নতুন সংকট। আর্থিক খাতের নানামুখী এমন চ্যালেঞ্জ মোকাবেলায় কঠিন চাপে সরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ শেষ না হতেই একের পর এক মিসাইল ছুড়ল ইরান। ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। আইআরজিসি বলছে 3 শতাধিক রকেট, ড্রোন, মিসাইল ছোড়া হয়। এদিকে মার্কিন ইসরায়েলি বাহিনীর টার্গেটে পরিণত হয়েছে ইরানের ইস্পাহান। পরমাণু প্রকল্প এবং মিসাইল তৈরির কারখানা ও ঘাঁটি সমৃদ্ধ প্রদেশটিতে লাগাতার হামলা চালাচ্ছে যৌথ বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান অভিযান নিয়ে ভাষণকে ঘিরে যখন চলছে তোলপাড়, তখনই নতুন করে হামলার পরিধি বাড়ালো আইআরজিসি। ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে একের পর এক মিসাইল এবং রকেট ছুড়ে জবাব দেয় ইরানের সামরিক বাহিনী। তেল আবিব, পিতা তিকভা সহ ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত হানে এসব ইরানি ক্ষেপণাস্ত্র, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ধ্বংস হয় ইসরায়েলিদের ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। এ অবস্থায় নতুন করে বিবৃতি দিয়েছে আইআরজিসি। হুঁশিয়ারি জানিয়ে এতে বলা হয়, বুধবার শতাধিক মিসাইল এবং ড্রোন ছোড়া হয়। এর পাশাপাশি 2 শতাধিক রকেটও নিক্ষেপ করা হয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে আগ্রাসন চালানোর চরম মূল্য দিতে হবে বলে জানায় তেহরান। এদিকে ইরানের ইস্পাহানকে টার্গেট করে চলছে ইসরায়েল মার্কিন যৌথ হামলা। একদিকে পরমাণু প্রকল্প এবং অন্যদিকে মিসাইল তৈরির কারখানা এবং ঘাঁটি রয়েছে প্রদেশটির বিভিন্ন স্থানে। বুধবার সবচেয়ে বেশি হামলা চালানো হয় বাহেরস্তানে। অভিযানে 40টি অস্ত্র কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি ইসরায়েলের। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো লক্ষ্য করে অব্যাহত আছে ইরানের হামলা। আবুধাবির ইকোনমিক জোন লক্ষ্য করে মিসাইল ছোড়া হলে তা প্রতিহত করার দাবি জানিয়েছে আরব আমিরাত। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার স্থানীয় সময় রাত 9টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী 2-3 সপ্তাহ ইরানের উপর জোরদার হামলা চালাবে যুক্তরাষ্ট্র। হুঁশিয়ারি দেন, চুক্তি না করলে গুঁড়িয়ে দেয়া হবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি স্থাপনা। ট্রাম্পের দাবি, ইরান যুদ্ধে কৌশলগত মূল লক্ষ্যগুলো প্রায় সম্পন্ন, আর তাই শিগগিরই শেষ হবে এই যুদ্ধ। জাতির উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্টের 19 মিনিটের ভাষণের প্রায় পুরোটা জুড়েই ছিল ইরান যুদ্ধ। ভাষণে যুদ্ধ নিয়ে বড় ঘোষণা আসবে জানিয়েছিল হোয়াইট হাউস, তবে বাস্তবে তেমন কিছুই বলেননি ট্রাম্প। এতদিন ধরে যেসব দাবি করে এসেছেন সেগুলোই পুনরাবৃত্তি করেছেন। ট্রাম্পের দাবি, যুদ্ধে মূল কৌশলগত লক্ষ্যমাত্রাগুলো অর্জনের দ্বারপ্রান্তে ওয়াশিংটন। ইরানের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংসের পাশাপাশি ক্ষেপণাস্ত্র কার্যক্রম ও বিমান বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমানোর দাবিও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের নৌবাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তাদের বিমান বাহিনী ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে এমন মাত্রায় ক্ষতিগ্রস্ত করা হয়েছে যা আগে কখনো দেখা যায়নি। আজ রাতে আমি আনন্দের সাথে বলতে পারছি, আমাদের মূল কৌশলগত লক্ষ্যমাত্রাগুলো সম্পন্ন হওয়ার পথে। চুক্তি না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও তেল স্থাপনা নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। যদি কোনো চুক্তি না হয়, আমরা তাদের প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কঠোরভাবে আঘাত হানব। আমরা তাদের তেলের উপর আঘাত হানিনি, যদিও সেটাই সবচেয়ে সহজ লক্ষ্য। সেখানে আঘাত হানলে তা নিশ্চিহ্ন হয়ে যাবে।
ভাষণে আগামী 2-3 সপ্তাহ ইরানের ওপর অত্যন্ত জোরালো হামলার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তার হুমকি, দেশটিকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে। তেহরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনার কোনো পরিকল্পনা ছিল না বলেও দাবি তার। আমরা আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে তাদের উপর কঠোরভাবে আঘাত হানতে যাচ্ছি। আমরা তাদের সেই প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব যেখানে তাদের থাকা উচিত। শাসন ব্যবস্থা পরিবর্তন আমাদের লক্ষ্য ছিল না, কিন্তু তাদের প্রধান নেতাদের মৃত্যু হওয়ায় শাসন ব্যবস্থায় পরিবর্তন ঘটে গেছে। আবারও দ্রুত যুদ্ধ শেষ করার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সহায়তা করায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য মিত্রদের প্রতি কৃতজ্ঞতা জানান। আমরা এই কাজটি শেষ করব এবং খুব দ্রুতই। ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইনকে ধন্যবাদ জানাতে চাই। তারা অসাধারণ সহযোগিতা করেছে, কোনোভাবেই তাদের ব্যর্থ হতে দেব না। যুদ্ধ শেষ হলে স্বয়ংক্রিয়ভাবেই হরমুজ প্রণালী খুলে যাবে বলে দাবি ট্রাম্পের। তার মত, তেল বিক্রি ছাড়া পুনর্গঠনের আর কোনো পথ নেই ইরানের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের মার্কিন ইসরায়েল যৌথ বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান কৌশলগত পরামর্শদাতা কামাল খারাজি। তথ্যটি নিশ্চিত করেছে ইরানের একাধিক গণমাধ্যম। জানা গেছে, পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে একটি সরাসরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এই সময়ে তেহরানে চালানো এক বিমান হামলায় আহত হন তিনি। হামলায় প্রাণ গেছে খারাজির স্ত্রীর। যুদ্ধবন্ধে চলমান কূটনৈতিক আলোচনাকে নস্যাৎ করতেই চালানো হয়েছে এই অতর্কিত হামলা বলে মনে করছেন বিশ্লেষক। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।